প্রতি বছর চুরি হয় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার গ্যাস। অতিমাত্রায় রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা নাজুক। নতুন গ্যাসের অনুসন্ধান না পেলে মজুদ শেষ হবে আগামী 9 বছরে। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রাথমিক জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর দৌড়ে ছিল বিদায়ী সরকার, যার কারণে সর্বোচ্চ চাহিদার তুলনায় ৬৭% অবকাঠামো অলস বসে আছে। আর গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ, বাড়ছে বিদ্যুতের উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়। অন্যদিকে দীর্ঘদিন উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধানের কাজ, বাড়েনি নিজস্ব কয়লার ব্যবহারও। বুধবার সেমিনারে বলা হয় ৬০% গ্যাস ব্যবহার হয় বিদ্যুৎ ও ক্যাপটিভ পাওয়ারে, চুরি হয় প্রায় 10% মতো। 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা বেড়ে 500 কোটি ঘনফুট দাঁড়াবে। উত্তোলন না বাড়লে এলএনজি নির্ভরতায় দাম হবে দ্বিগুণ। $12 যদি আমরা এলএনজি যেটা কিনছি, যদি আমি হিসাব করি, তাহলে এই গ্যাসটা যেটা আমাদের হারিয়ে যাচ্ছে, এটা ইজ ওয়ার্থ $1 বিলিয়ন। $1 বিলিয়ন এভরি ইয়ার। আপনি যত কিছুই বলেন না কেন, অনেক ইন্ডাস্ট্রিতে 2 নম্বরই হচ্ছে। Obviously, there has been political favoritism as well as corruption. এই দুটো জিনিস এত বেশি ডমিনেট করেছে যে যেটা টেকনিক্যালি ডিটারমিন হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেই কারণে আজকে আমরা এই অবস্থায় এসে পড়েছি। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গত 10 বছরে সুতা উৎপাদনে গ্যাসের খরচ বেড়েছে 3 গুণের বেশি। তারপরও গ্যাস সংকটে উৎপাদন কমেছে 30 থেকে 40%। শিল্প যদি না থাকে, ইকোনমি কিছুই হবে না। গ্যাস থাকবে, অতিরিক্ত গ্যাস হয়ে যাবে যখন শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা কি ওইদিকেই যাচ্ছি? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি। সেমিনারে বলা হয়, প্রতি বছর গ্রাহক পর্যায়ে এনার্জি অডিট করে দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের চাহিদা কমবে 20% বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার গাজীপুরে কারখানায় অস্থিরতা তৈরির জন্য বহিরাগতদের দায়ী করছেন শিল্প সংশ্লিষ্টরা। পুলিশের দাবি, একটি মহল ফায়দা লুটতে চাইছে। বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল 2 জেলার শিল্পাঞ্চল। নিরাপত্তার শঙ্কায় অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় ক্রেতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে পোশাক শিল্পে। অন্য দিনের মতোই বুধবার সকালে কাজে যোগ দেন সাভার আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই বাইরে শুরু হয় হট্টগোল। অভিযোগ আছে, চালু কারখানায় ইট পাটকেল ছুঁড়ে সাধারণ শ্রমিকদের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত প্রায় সব কারখানাই এই বাস্তবতার মুখে পড়ে। নিরাপত্তার শঙ্কায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাসে মহাসড়ক অবরোধ করা হয়। কয়েকটি দাবিতে আন্দোলনকারীরা জিরানি বাজার সহ বিভিন্ন স্থানে কারখানায় হামলা ভাঙচুর চালায়। বাইরে গ্যাঞ্জামের কারণে এবং আমাদের ভাঙচুর হওয়ার কারণে আমাদের ওয়ার্কার সবাই বাইরে বের করে দেওয়া হয়েছে। পোশাক শিল্প সংশ্লিষ্টদের দাবি, এই অস্থিরতায় সাধারণ শ্রমিকরা জড়িত নেই। এতে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। ফ্যাক্টরির লোক না, ওরা বহিরাগত। ওরা আসলে কি করতে চাচ্ছে আমরা জানি না। ওরা এরকম এর আগেও একদিন আসছে, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি। উৎপাদন ব্যাহত হচ্ছে, আমাদের বায়ার চলে যাচ্ছে। আন্দোলনকারীদের সবাই কারখানার শ্রমিক নয় বলে তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। গাজীপুরের পুলিশ সুপার বলছেন, পোশাক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি মহল। চাকরি চাই বা বেকার সংগঠন, তাদের এই সংগঠনের বা তাদের আন্দোলনের ভিতরে কিছু ইন্ধনদাতা, উস্কানিদাতা বা একটা পক্ষ সুবিধা নেওয়ার জন্য কিন্তু ঢুকে যাচ্ছে এবং তারাই বিভিন্ন জায়গায় এদেরকে কাজে লাগিয়ে বা এদেরকে সামনে রেখে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা ঘটতেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চল এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গদবাঁধা চিন্তা থেকে বেরিয়ে সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা এবং মতামত গ্রহণের ওপর জোর দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বলেন, ছাত্র জনতার বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে নতুন মানবিক বাংলাদেশ করতে হবে। বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার এবং সেবা সহজ করার তাগিদ দেন ডক্টর ইউনূস। দুর্নীতির মূলোৎপাটন করে সরকারি অর্থের সদ্ব্যবহার এবং সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামীকাল দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুঞ্জন ওঠে যে কোনো সময় দায়িত্ব ছাড়তে পারে বর্তমান সিইসির নেতৃত্বাধীন এই কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতিও সেরেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে আগামীকাল রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানোর সম্ভাবনার কথা জানান সিইসি। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ যেসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সুবিধাভোগী এখনো আছেন তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বিএনপি। পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার সবার আগে চাইছে দলটি। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন কেন্দ্রীয় নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে চালানো হয় বেপরোয়া হামলা, গুলি। তারপরও 23 দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে এতে দিতে হয় শিশুসহ নানা বয়সীদের আত্মহতি। সেই হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিএনপি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ যে হত্যা নির্যাতন চালিয়েছে তা নজিরবিহীন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিব। কি করে ক্ষমা করবেন? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম। তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো ক্ষোভ নাই। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো কিনা। ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? এর আগে নয়াপল্টনের অফিসে বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিতে আসেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় দুর্গতদের পাশে থাকার কথা আবারও জানিয়ে দলটির নেতারা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের সহযোগীরা এখনও তৎপর রয়েছে। নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার ফিরবে বলেও জানান দলটির কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি আওয়ামী লীগের জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে ১৭,৯২৬ জন আহত হয়েছে আর নিহত হয়েছে ৬১৭ জন। এর 1 মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, ফার্মগেট ঘুরে শহীদ মিনারে শেষ হবে। শুধুমাত্র কয়েকটি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এরকম অল্প কয়েকটা কমিটির সাথে আমরা অথরাইজ করেছি। এর বাইরে
আমরা আসলে কোনো সেরকম কোনো কমিটি দিই নাই, জেলাভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলাভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্ম গেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন। সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি চাপিয়ে দেয়া হয়েছে। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সোচ্চার থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৫৬ জনকে আসামি করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরীর আদালতে এই মামলাটি করা হয়। মামলাটি করেন হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। জানা যায়, গত ১৯ জুলাই উত্তরায় গুলিবিদ্ধ হন হাবিবুল্লাহ বাহার। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে রামপুরায় শ্রমিক আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান সহ ২৪ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। অবৈধ সম্পদ, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে সাবেক সেনাপ্রধানের ২ ভাই হারিস আহমেদ, তোফায়েল আহমেদ, জোসেফের বিরুদ্ধেও অভিযোগ খতিয়ে দেখা হবে। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি। দুদকের গোয়েন্দারা অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ার পর শুরু হতে যাচ্ছে এই অনুসন্ধান। এছাড়া একই দিন টেন্ডার বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল, সরকারি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানকে সরিয়ে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মেহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের একটি আদেশে পর্ষদ বাতিল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।